দেখলে বাবা, বন্যায় আমাদের কচুরিপানার ঘরের কিছুই হয়নি। ভালোই মজবুত হয়েছে আমাদের ঘরটা। যেমন দেখতে সুন্দর, তেমনি মজবুত। গ্রামের শেষ প্রান্তে নদীর তীরে বাস করত রমেশ ও তার পরিবার। আকাশটা কেমন ঘন কালো মেঘলা হয়ে আছে, কেমন যেন থমথমে পরিবেশ। চারদিকটা দেখো কেমন নীরব হয়ে আছে, এরকম আগে কখনো হয়নি। মনে হচ্ছে প্রচন্ড বন্যা হবে, তারই আগাম বার্তা দিচ্ছে মনে হয়। বুঝলে গিন্নি, খুব একটা ভালো ঠেকছে না, মনের মধ্যে ভীষণ ভয় ভয় লাগছে। মা, যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব? জানি না রে মা, আমাদের যে থাকার মতো এই একটা কুঁড়ে ঘরই আছে। বন্যায় যদি ঘরটাও ভাসিয়ে নিয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমাদের। তোমাকে কত করে বলেছি নদীর তীরে ঘর না তুলে দেখো কোনোভাবে গ্রামের মধ্যে একটা ঘর তোলা যায় কি না। ঘর তুলবো গিন্নি, টাকা করি কোথায়? নুন আনতে পান্তা ফুরোয় আমাদের, আর তুমি বলছো ঘর তুলতে? তোমরা দেখো, কিছুই হবে না। তোমরা উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, নিশ্চয় তিনি ভালো কিছুই করবেন। তাই যেন হয় মা অবনী, তোর কথাই যেন সত্যি হয়। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের ভালো কিছু করবেন। হায় হায়, আমাদের ঘরটা যে ভেঙে গেল, শেষ রক্ষে আর হলো না আমাদের। এখন কোথায় থাকবো আমরা? গিন্নি, হাল ছেড়ো না, এখন আত্মবিশ্বাস হারালে যে বড় সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে। সেদিন রাতের প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ের কারণে বন্যা হয়ে যায়, আর বন্যা সব ভাসিয়ে নিয়ে যায়। শেষ রক্ষাটা আর হলো না গিন্নি, এখন থাকবো কোথায় আমরা? চারদিক তো শুধু পানি আর পানি, কোথাও যাওয়ার জায়গাও খুঁজে পাচ্ছি না। হে উপরালা, তুমি কি দেখছো না আমাদের? উপরওয়ালা হয়তো আমাদের পছন্দই করেন না। যদি পছন্দ করতেন তাহলে এত বড় বিপদ আমাদের দিতেই পারতেন না। এই পানির মধ্যে আমরা কোথায় যাচ্ছি গো? চারদিক তো একদম পানিতে ডুবে গেছে, দেখে তো মনে হচ্ছে আমরা একদম নদীর মাঝেই আছি। ওইভাবে বলো না গিন্নি, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য কিছু করেছেন। হাল ছেড়ো না গিন্নি, আঁধারের পরেই যে আলো আসে। ও মা, চলো না আমরা মামা বাড়িতে যাই। তুমি না বলেছ মামা নাকি এই বন্যার মধ্যে 3 তলা বাড়ি বানিয়েছে? চলো আমরা এই কয়দিন মামার বাড়িতেই থেকে আসি। মারে, তোর মামি যে আমাদেরকে দেখতেই পারে না, আমাদেরকে গেলে তো আশ্রয় দিবে না রে মা। গিন্নি, আমাদেরকে আশ্রয় দিবে, এই বিপদের সময় আমাদের নিশ্চয় ফিরিয়ে দিবেন না। তাছাড়া আমাদের যে আর জায়গাও নেই কোথাও যাবার। এরপর তারা অবনীর মামার বাড়িতে চলে যায় আশ্রয় নেয়ার জন্য। হ্যাঁ রে, এই সময়ে আমাদের বাড়িতে কি ব্যাপার বলতো? ভাই, কি বলবো আর বিপদের কথা। কাল রাতে বন্যায় চোখের সামনে আমাদের ঘরটা যে ভাসিয়ে নিয়ে গেছে। কোনো রকমে একটা ভেলাতে আশ্রয় নিয়েছি আর কি। বুঝতে পেরেছি, বড্ড বিপদে পড়ে এসেছিস তোরা। আচ্ছা দাঁড়া, তোর ভাবিকে বলছি তোদের জন্য একটা ঘর গুছিয়ে দিতে। কই গো গিন্নি, এইদিকে আসো তো, দেখো কারা এসেছে। ওদের ঘরটা যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, কিছুদিন না হয় আমাদের এখানেই আশ্রয় নিবে। ওদের জন্য একটা ঘর গুছিয়ে দাও তো। আমি একদম সাপ সাপ বলে দিচ্ছি, আমাদের ঘরে ওদের কোনো জায়গাই হবে না। যেই দেখেছে আমরা বড় একটা বাড়ি করেছি, অমনি চলে এসেছে আমাদের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। কি বলছো মামিমা? আমরা মিথ্যা কেন বলবো? সত্যি আমাদের ঘরটা যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। এমন বিপদের সময় আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের যে যাবার আর কোনো জায়গা নেই। শুধু বন্যার কয়টা দিন আশ্রয় দিন, তাতেই আমাদের হবে। আমি বললাম না, আমি কাউকে আশ্রয় দিতে পারবো না। তোমরা এই মুহূর্তে চলে গেলেই ভালো হবে। আরে গিন্নি দেখো না, ওদের কোথাও থাকতে দেওয়া যায় কিনা। বন্যার এই কয়টা দিনই তো থাকবে। চল মা অবনী, তোর মামি যে আমাদেরকে থাকতে দিবে না। আজ রাতটা যেভাবেই হোক কলা গাছের ভেলায় কাটাতে হবে। গিন্নি, পুরো গ্রামটাই তো ঘুরে ঘুরে দেখলাম, সবকিছু তো পানির নিচে তলিয়ে গেছে। এদিকে যে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, বেলায় যে আর রাত কাটানো যাবে না। কি যে করবো সেটাও তো বুঝতে পারছি না।
হ্যাঁ গো, ওই যে দেখো দূরে বড় একটা গাছ দেখা যাচ্ছে। চলো ওই গাছের সাথে বেলাটা বেঁধে আজ রাতটা কোনো রকম পার করি, তারপর না হয় কাল সকালে ভাববো কোন দিকে যাওয়া যায়। ওইটা তো আমাদের গ্রামের বড় বট গাছটা। দেখেছো বাবা, পুরো গ্রামটা পানির নিচে তলিয়ে গেলেও বট গাছটা কেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে মা, দেখেছি। আজকে আমাদের রাতটা ওই বটগাছটার নিচেই কাটাতে হবে, তারপরে ভাববো কি করা যায়। কালকে তাড়িয়ে দিয়েছি, তাতে হয়নি, আজ আবার এসেছো। কিন্তু তুমি একা কেন? তোমার বউ আর মেয়ে কোথায়? কালকে রাতটা আমরা একটা বড় বট গাছের নিচেই কাটিয়ে দিয়েছি। তাহলে তো থাকার জায়গা হয়েই গেছে, আবার এসেছো কেন? আমাদের কাছে যে কোনো খাবার নেই, অবনীও যে কাল থেকে না খেয়ে রয়েছে। আমাদের কিছু খাবার দরকার, আমাদেরকে না দাও, আমার মেয়েটার জন্য হলেও কিছু খাবার দাও না। কথা দিচ্ছি পরে সব শোধ করে দিব। আমার কাছে কোনো খাবার টাবার হবে না, চলে যাও এখান থেকে। এক এক সময় এক একটা বায়না নিয়ে আসে আমার বাড়িতে। এ কি, খালি হাতে ফিরলে যে? ভাবি তোমাকে কোনো খাবারই দেয়নি? আমি তো আগেই বলেছিলাম যাওয়ার কোনো দরকার নেই। না, তুমি শুনলে না আমার কথা। বললে থাকতে দেয়নি তো কি হয়েছে, খাবার তো কিছু দিবে। কোথায় দিল খাবার বলো তো? গিন্নি, খাবার দিবে কি, আরো অপমান করে তাড়িয়ে দিয়েছে। বিপদে পড়লে আপন মানুষও চেনা যায়। বাবা, কিভাবে পারলো মামিমা কোনো খাবার না দিতে? তাকে আমি কত ভালোবাসি, এইভাবেই তার প্রতিদান দিল। থাক মা, কষ্ট পাস না, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আজ আমাদের খারাপ দিন, কাল তো তাদেরও খারাপ দিন আসতে পারে, তখন দেখবো কি যে করে। বাবা, এই যে দেখো পানির মধ্যে কি সুন্দর কচুরি পানাগুলো ভেসে যাচ্ছে। চলো না বাবা, আমরা এই বট গাছটার উপর কচুরি পানা দিয়ে সুন্দর করে একটা ঘর বানাই। হ্যাঁ রে মা, চল দেখি এই কচুরিপানাগুলো দিয়ে একটা ছাউনি দিতে পারি কিনা। বৃষ্টি হলে অন্তত বৃষ্টির হাত থেকে তো বাঁচবো। এইদিকে বন্যার পানি বাড়ার কারণে অবনীর মামার ঘরটাও ডুবো ডুবো অবস্থা। হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড! আমাদের ঘরটাও যে পানিতে ডুবে যাচ্ছে। গিন্নি, দেখো দেখো, বাহিরেও প্রচন্ড বাতাস, ঘরটা কেমন দুলছে দেখো। হ্যাঁ গো, এত বেশি বন্যা হবে বুঝতেই পারিনি। আমার যে খুব ভয় করছে। হ্যাঁ উপরওয়ালা, রক্ষা করো আমাদের। এত টাকা খরচ করে ঘর বানালাম, তাও যদি বন্যায় ভেঙে যায় তাহলে কোথায় থাকবো আমরা? অন্যদিকে বন্যায় অবনীদের বানানো কচুরিপানা ঘরের কিছুই হয় না। দেখলে বাবা, বন্যায় আমাদের কচুরিপানার ঘরের কিছুই হয়নি, ভালোই মজবুত হয়েছে আমাদের ঘরটা। যেমন দেখতে সুন্দর তেমনি মজবুতও হয়েছে। তুমি পারো বটে, এইভাবে কচুরিপানা দিয়ে যে ঘর বানানো যায় তা আগে জানতাম না, তবে ঘরটা ভালোই হয়েছে। বুঝলে গিন্নি, হাতের কাজ জানা থাকলে বিপদের সময়ও কাজে লাগে। যাই হোক, একটা থাকার মতো জায়গা তো হয়েছে আমাদের। মা বাবা, আমার যে খুব খিদে লেগেছে। আজ 2 দিন ধরে তো কিছুই খাইনি, পেটের ভিতর জানি কেমন চুচু করছে। মারে, আর একটু ধৈর্য ধর। বন্যার পানিতে তো মনে হয় অনেক মাছই এসেছে। দেখি 2-1টা মাছ ধরতে পারি কিনা, তাহলে যে আজকের খাবারটা হয়ে যাবে। আমিও যাব তোমার সাথে মাছ ধরতে। গ্রামের বড় বড় মাছ ধরে নিয়ে আসবো। আমাকে সাথে নিয়ে গেলে দেখবে তুমি বড় বড় মাছ পাবে। মারে, আমরা তো অনেকগুলো মাছই পেয়েছি, আর মাছ ধরবো না। চল, যা মাছ পেয়েছি তাতে আজকে আমাদের হয়ে যাবে। হ্যাঁ গো, মাছগুলো তো বেশ ভালোই বড় বড় ছিল। ভেবেছিলাম থাকার জায়গা হবে না, কিন্তু দেখো উপরওয়ালা আমাদের খাবারের ব্যবস্থাও করে দিয়েছে। উপরওয়ালা চাইলে কি না পারে বলো? মাছটা যা রেঁধেছো না মা, খুবই মজা হয়েছে। কতদিন পরে এরকম মাছ খেলাম। অবনী তো ঠিকই বলেছে গিন্নি, তোমার হাতের রান্নার প্রশংসা করতেই হয়। দিন দিন তোমার হাতের রান্না যে কি মজা হচ্ছে না, হাত চেটে চেটে খেতে ইচ্ছে করছে।
আমার হাতের রান্না তো আগের মতোই আছে। অনেক দিন পর একটা বড় মাছ রান্না করলাম তো, তাই তোমাদের কাছে একটু বেশিই ভালো লাগছে। আরে গিন্নি, এ তো মানতেই হবে, তোমার হাতে আসলেই জাদু আছে। না হলে এত স্বাদের রান্না কিভাবে করো তুমি বলো তো? সত্যি আমার মায়ের হাতে জাদু আছে বলতেই হবে। আরে গিন্নি, পানি যেইভাবে বেড়ে চলেছে তাতে তো মনে হয় না আর বেশিক্ষণ আমাদের ঘরটা টিকবে। চলো চলো, অবনীদের সে কচুরিপানার ঘরে গিয়ে আশ্রয় নেই, চলো। তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ওদেরকে আমি আশ্রয় দেইনি, ওদের কাছে গেলে ওরা আমাদেরও আশ্রয় দিবে না। এই গ্রামে সবকিছুই তো ডুবে গেছে, আর কোথাও তো আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই। আমাদের এই বিপদে ঠিকই ওরা সাহায্য করবে, আমাদের ঠিকই আশ্রয় দিবে। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমাদের ঘরের কিছুই হবে না। দেখো, শুধু শুধু ওদের কাছে গিয়ে আশ্রয় ভিক্ষা চাইতে পারবো না আমি। তুমি যদি না যাও সেটা তোমার ব্যাপার, আগে তো জীবন বাঁচাতে হবে। আগে জীবন না বাঁচালে কি লাভ হবে বলো? আমি এখন যাই, তুমি গেলে চলো। হ্যাঁ, তুমি চলে যাও, আমি কারো কাছে গিয়ে আশ্রয় ভিক্ষা চাইতে পারবো না, আমি এখানেই থাকবো। এতই যখন জ্যাদ তোমার, তাহলে তুমি এখানেই থেকে মরো, আমি চলে যাচ্ছি। এ কি ভাই, তুমি এই বন্যার মধ্যে আমাদের এখানে? তাহলে ভাবি কোথায়? সব কিছু ঠিকঠাক আছে তো? না রে বোন, কোনো কিছুই ঠিক নেই। আমাদের ঘরটাও যে ভাঙতে শুরু করেছে, মনে হয় যে আর বেশিক্ষণ টিকবে না, এই বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। অবনীর মামিকে বললাম আমার সাথে আসতে, কিন্তু সে যে জিদ ধরে বসে আছে, আমার সাথে আসবে না। এটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি, সাথে করে নিয়ে আসা উচিত ছিল। একা এভাবে ফেলে আসছেন, যদি বড় কোনো বিপদ হয়। আমি তো আসতে বললাম, কিন্তু সে তো কোনোভাবে আসবে না। জানি না এখন কেমন আছে, কি করছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ওই তো, আমি তো মামিমার গলা শুনলাম। আমার তো মনে হচ্ছে মামিমা কোনো বিপদে পড়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করছে। এরপর তারা অবনীর মামিকে উদ্ধার করে নিয়ে আসে। তোমরা আমাকে আজ না বাঁচালে আমি পানির সাথেই ভেসে যেতাম। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব। হয়েছে ভাবি, এমন কথা বলতে নেই। মানুষ মানুষের বিপদেই তো এগিয়ে আসবে। না মানে, আমি তো তোমাদের বিপদে আশ্রয় দেইনি, আর তোমরাই আমাকে বন্যা থেকে উদ্ধার করে আশ্রয় দিলে। ভাবতে কেমন জানি নিজেকে ছোট ছোট মনে হচ্ছে। এমনটা ভাবার কোনো দরকারই নেই ভাবি, মানুষ মাত্রই ভুল। এসব ছেড়ে চলেন, দেখেন অবনীর বাবা কত বড় বড় মাছ ধরেছে। চলো চলো, আমরা সবাই মিলে সেই মাছগুলো মজা করে খাই। মা মালা, তাড়াতাড়ি বাইরে আয় রে মা, দেখে যা গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, তাও সোনার কাঁঠাল। তারপর তারা নিজেদের জন্য সুন্দর করে একটা বাড়িও বানিয়ে ফেলে। তাদের আর কোনো রসুলপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছোট্ট মালা তার মায়ের সাথেই থাকতো। অনেক দিন আগে মালার বাবা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে মালার মা অন্যের বাড়িতে কাজ করে মা ও মেয়ের জীবিকা নির্বাহ করত। আর এইভাবে সুখে দুঃখে তাদের দিন কাটছিল। মা, ও মা, আজকে যে স্কুলে ফি দিতে হবে, স্যার যে বলেছেন আমার নাকি অনেক দিনের ফি জমা হয়ে আছে। আমি যদি আজ ফি দিতে না পারি তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবে। মা, ও মা, তুমি আজকে গিয়ে স্কুলে ফিটা দিয়ে এসো। মা রে, তুই কোনো চিন্তাই করিস না, তুই স্কুলে যা। আমি টাকাটা জোগাড় করে গিয়ে আজই স্কুলে ফি দিয়ে আসবো। তারপর মালা খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। মালাকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো, কিন্তু এখন আমি টাকা কোথায় পাবো? আমার হাতে যে এখন একটা টাকাও নেই। হ্যাঁ গো, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আর যদি তুমি বেঁচে থাকতে, তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? এই সব কথা বলে মালার মা অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর মালার মা যেই বাড়িতে কাজ করত সেখানে চলে যায়। ম্যাডাম, আজ যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে যে খুব ভালো হতো।
আজ আমার মেয়ে স্কুলে ফি দিতে হবে। আজ যদি ফি জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিবে। দেন না ম্যাডাম আমাকে বেতনটা। কি বললি তুই? এখনো মাস শেষ হয়নি আর এখনই টাকা চাচ্ছিস? লজ্জা করে না তোদের? যা গিয়ে এখন কাজ কর। মাস শেষ হলেই টাকা পাবি, তার আগে একটা টাকাও নয়। তোদের সবার একই স্বভাব, মাস শেষ না হওয়ার আগেই টাকা চেয়ে আমাকে পাগল করে ফেলিস। যা যা, এখন গিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেল। দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। আপনার একটু দয়া যে আমি অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাব। দয়া করুন ম্যাডাম, মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে, আমার মেয়েটা যে অনেক কষ্ট পাবে। একটু দয়া করুন না ম্যাডাম, একটু দয়া করুন। মালার মা অনেক কান্নাকাটি করার পরও তার ম্যাডাম তাকে কোনো টাকাই দিল না। তারপর মালার মা সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে মালা স্কুল থেকে এসে বসে কান্না করছে। মারে, কি হয়েছে? এইভাবে বসে কাঁদছিস কেন? জানো মা, আজকে স্যার আমাকে সবার সামনে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি না বলেছিলে টাকা জোগাড় করে ফি দিয়ে আসবে? তাহলে তাহলে তুমি কেন যাওনি মা? মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করেনি রে মা। আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সাথে এমনটা হতো না রে মা। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। দেখিস, আমি তোকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিব। তখন তুই অনেক সুন্দর করে পড়াশোনা করবি। কিছুদিন পর হঠাৎ করে শেফা যেই বাড়িতে কাজ করত সেই বাড়িতে সোনাদানা টাকা পয়সা সব চুরি হয়ে যায়, আর শেফার ম্যাডাম শব্দ শেফার উপরেই দেয়। শয়তান চুন্নি কোথাকার, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? ভালোই ভালোই আমাকে সব ফিরিয়ে দে বলছি, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ম্যাডাম, আপনি এসব কী বলছেন? আমি তো আপনার বাড়িতে অনেক দিন ধরে কাজ করি। আমি তো এই পর্যন্ত আপনার বাড়ি থেকে একটা ধানাও চুরি করিনি। আপনি আমাকে বিশ্বাস করুন ম্যাডাম, আমি চুরি করিনি। চুপ কর মিথ্যাবাদী, আমি খুব ভালো করে জানি চুরিটা তুই করেছিস। তুই আমার কাছে টাকা চেয়েছিলি, টাকা দেইনি বলে তুই চুরি করেছিস। আমি তোদের মতো লোকদেরকে ভালো করেই চিনি। ম্যাডাম, আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না ম্যাডাম। আমি চুরি করিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু কখনো কারো জিনিস চুরি করি না ম্যাডাম। আপনি আমাকে এত বড় অপবাদটা দিয়েন না। চোরের মায়ের ভরা গলা, চুরি তো চুরি, আবার করছিস সিনাজুরি না? তুই এইভাবে শুনবি না তো? দূর হ আমার বাড়ি থেকে, আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি। ম্যাডাম, একটু দয়া করুন, আমার সাথে এমনটা করবেন না। আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কীভাবে থাকবো, আর আমরা খাবোই বা কি? আপনার পায়ে পড়ি ম্যাডাম, কাজ থেকে এইভাবে অপবাদ দিয়ে তাড়িয়ে দিবেন না ম্যাডাম, দিবেন না। তোর মতো চোরকে বাবা আমি আমার বাড়িতে আর রাখবো না। এক্ষুনি বেরিয়ে যা বলছি, ভালোই ভালোই বের হ, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। শেফার ম্যাডাম শেফার কোনো কথাই শুনে না, শেফাকে বাড়ি থেকে বের করে দেয়, আর শেফা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। ও মা, কি হয়েছে? তুমি এইভাবে বসে কাঁদছো কেন? মারে, সবই আমাদের কপাল। আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে চুরি হয়েছে রে মা, আর ম্যাডাম বলেছে আমি নাকি চুরি করেছি, তাই আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা, তাড়িয়ে দিয়েছে। ও মা, তুমি এসব কি বলছো? তাহলে আমাদের কি হবে? আমাদের সংসারটা কিভাবে চলবে? আর আমার কি কখনো স্কুলে ভর্তি হওয়া হবে না মা? না মা, তুই একদম চিন্তা করিস না। দেখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে, দেখবি উনি ঠিক আমাদের সাহায্য করবে। একদিন মালা মন খারাপ করে জঙ্গলের মধ্যে একটা বট গাছের নিচে বসে থাকে, আর সেই গাছের মধ্যে একটা পেতনি থাকতো। সে মানুষের গন্ধ পেয়ে বাহিরে বেরিয়ে আসে। এই তো, এই তো পেয়েছি, আমি আমার শিকার পেয়ে গেছি। ও
কতদিন হয়ে গেল মাংস খাই না, অনেক দিন পর একটা শিকার পেলাম। সে কি, এটা তো দেখছি একেবারে কচি মাংস, তবে তো আজ জমে যাবে। এইসব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে, আর মালা পেতনির কথা শুনে একদমই ভয় পায় না, বরং মন খারাপ করে বসেই থাকে। এই মেয়ে, এই, আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না বুঝি? তোমাকে দেখে কেন ভয় পাবো বলো? কেন ভয় পাবে মানে? আমি যে তোকে খেয়ে ফেলবো, তোর কি মরার কোনো ভয় নেই? না, নেই। তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব। কেন কেন রে, তোর কি হয়েছে? তুই এইভাবে কেন বলছিস? তারপর মালা পেতনিকে সব খুলে বলে, আর মালার কথা শুনে পেতনির অনেক মায়া হয়। এই নে জাদুর বীজ, এটা কোনো সাধারণ বীজ নয় রে, এটা হলো একটা জাদুর বীজ। এটা তুই এক্ষুনি বাড়িতে গিয়ে রোপণ করে দিবি, তারপরে দেখবি তোদের আর কোনো দুঃখ থাকবে না, সারা জীবন তোরা সুখেই থাকতে পারবি। তুমি সত্যি বলছো পেতনি? হ্যাঁ রে, আমি তোকে সত্যিই বলছি। এইবার একটু হাসি দিয়ে তো পাগলি মেয়ে, যা তাড়াতাড়ি বাড়ি গিয়ে বীজটা রোপণ করে দে। আর শোন, কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি, আমি তোকে যে কোনো সময় সাহায্য করব। এরপর মালা পেতনির দেয়া সেই জাদুর বীজটি নিয়ে বাড়ি চলে আসে। মারে, তুই কোথায় চলে গেছিস? আমি তোকে কখন থেকে খুঁজছি, কোথাও তোকে খুঁজে পাচ্ছিলাম না। আমার যে তোর জন্য ভীষণ চিন্তা হচ্ছিল রে মা। এরপর মালা মাকে সব কথা খুলে বলে। কী সব বলছিস রে মা? পেতনি তোকে না মেরে উল্টো সাহায্য করেছে? এরপর মালা পেতনির কথা মতো উঠোনে বীজটি রোপণ করে দেয়। পরের দিন সকালবেলা মালার মা ঘুম থেকে উঠে দেখতে পায় উঠোনে বিশাল বড় একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছে ধরে আছে সোনার কাঁঠাল। গাছে সোনার কাঁঠাল দেখে মালার মা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না।